এছাড়াও তোমরা যদি মনে করো যে কোন বই তোমরা পড়তে চাও তোমাদের এই পোর্শনটার জন্য, বায়োলজিক্যাল কেমিস্ট্রি, আমি ডেফিনেটলি বলবো যে দেবজ্যোতি দাসের বায়োকেমিস্ট্রি বইটা কেনো। খুব বেশি দাম নয়, 500 টাকার ভেতরে ইন্ডিয়ান অথরের বই, সহজ ইংলিশে লেখা, পড়ে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস বলছি যে অলওয়েজ ইংলিশে লেখার চেষ্টা করবে, বাংলায় লিখো না। তার কারণ হচ্ছে মলিকিউলার বায়োলজিতে বাংলায় তো লিখতে গেলে তো একটা সোর্স মেটেরিয়াল দরকার, সেরকম কিন্তু কোনো বই নেই। এবং মেবি হয়তো নেক্সট ইয়ারের থেকে এটা আমরা ডিসকন্টিনিউও করে দেবো, এই যে বাংলায় আনসার লেখার ব্যাপারটা। তো অলওয়েজ মলিকিউলার তোমাকে কারেক্ট ইংলিশ লিখতে হবে, দারুণ ইংলিশ লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। আমরা এখানে ইংরেজি পড়াই না, আমরা মলিকিউলার বায়োলজি পড়াই, বায়োটেকনোলজি পড়াই। তাহলে তুমি যদি মোটামুটি টপিকটাকে ঠিকঠাক ভাবে লিখতে পারো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ইংলিশ কারেক্ট কি ভুল সেটা অতটা ম্যাটার করবে না। ওকে, সো টুডে ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। এটা একদম একটু ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে। মানে দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট এভার ইউ হ্যাভ লার্নড ইন ইউর স্কুল ডেজ। হ্যাঁ, ওখানে অনেকেই আছে যারা স্কুল ডেজ এর থেকে, স্কুলের থেকে এসছো ডাইরেক্ট ক্লাস 12 অব্দি পড়ে। তো এখানে কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, মানে এরকম নয় যে আমি লেকচার দিয়ে যাব আর তোমরা খালি সেই লেকচারটা শুনে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমরা ইন্টারঅ্যাক্ট করব, আমি তোমাদের নোটস দিয়ে দেবো, প্রেজেন্টেশন দিয়ে দেবো। যদি তোমরা ক্লাস প্রপারলি অ্যাটেন্ড করো কোনো অসুবিধা হবে না। ওকে, মানে আমার পড়ানোতে কোনো অসুবিধা হবে না, আমি তোমাদের দারুণভাবে জিনিসটা শিখিয়ে দেবো। আমি তোমাদের বায়ো এনার্জেটিক্স পোর্শনটা পড়াবো, মানে গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডস ইত্যাদি। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। জাস্ট একটু ইন্টারঅ্যাক্ট করো, ঠিক বলতে হবে এরকম কোনো মানে নেই, এরকম কেউ বলছে না যে তোমাকে ঠিক বলতে হবে, কিন্তু অ্যাটলিস্ট যদি তুমি ইন্টারঅ্যাক্ট করো তাহলে কিন্তু অনেক ভালোভাবে শিখবে। কোনো লেকচার নয়, কোয়েশ্চেনও দেখবে কোনো লেকচারের উপর বেস করে হয় না, জাস্ট ইন্টারাকশনের উপর বেস করে হয়। আচ্ছা, স্ক্রিনে তোমরা বায়ো এনার্জেটিক্স লেখাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ ভেরি স্যার, গুড। দেখতে হ্যাঁ, পাচ্ছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে বায়ো এনার্জেটিক্স মানে এনার্জি। আমাদের সবার বায়োলজিক্যাল সিস্টেমের এনার্জি লাগে, তা এনার্জি আমরা কোত্থেকে পাই? কে বলবে? আরে বলো, ইন্টারাকশন পুরোপুরি, তুমি ভুল বলো না। স্যার সৌরশক্তি। সৌর সৌরশক্তি। সৌরশক্তি। তার মানে আমি যদি এখন গিয়ে আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে যাই, তাহলে আমি সেখান থেকে এনার্জি পেয়ে যাব, মানে আমাকে আর কিছু করতে হবে না। স্যার খাবারের মাধ্যমে। খাবারের মাধ্যমে, স্যার খাবারের মাধ্যমে, হ্যাঁ। ভেরি গুড, খাবারের মাধ্যমে। তাহলে সৌরশক্তিও ঠিকই বলেছে। সৌরশক্তির থেকে যে এনার্জি বা ঊর্জাটা, সেটা সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ কি করে, যে নিজের মধ্যে সেই এনার্জিটাকে স্টোর করছে। আর আমরা যেহেতু খাবার খাচ্ছি, মানে গাছপালা খাচ্ছি ইত্যাদি, আমরা সেই এনার্জিটা আর কি উদ্ভিদের থেকে নিচ্ছি। এইবারে প্রশ্নটা হচ্ছে এইখানে যে, খুব ভালো কথা, তাহলে আম, খাবারের মাধ্যমে আমরা এনার্জি পাচ্ছি। হ্যাঁ, তা কি খাবারের মাধ্যমে আমরা এনার্জি পাই, কোন ধরনের খাবারের মাধ্যমে? শর্করা। শর্করা, ভেরি গুড। তা তুমি আজ সকালে কি খেয়েছো? আমি হ্যাঁ, রুটি রুটি আর তরকারি। রুটি তরকারি খেয়েছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে তুমি কি খেলে, ওই যে রুটি তরকারি খাচ্ছো, শর্করা মানে কার্বোহাইড্রেটও বললো, তো রুটি তরকারি থেকে তুমি কি কি পাচ্ছো, মানে কি ধরনের ম্যাক্রোমলিকিউলস পাচ্ছো আর কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, ভিটামিন, মিনারেল, কি 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 পাচ্ছ এই যে তুমি রুটি তরকারি খেলে? বা আর কেউ সকালবেলায় কিছু খেয়েছো? নিশ্চয়ই খেয়েছো, বলো। আরে সকালে কি খেয়েছো এটা বলতে আবার এত লজ্জার কি আছে, বলো। হ্যাঁ স্যার, চা, ডিম, বিস্কুট। ডিম বিস্কিট, বাহ, ভালো। তা ডিম খেলে, তা ডিম থেকে তুমি তাহলে কি পাচ্ছ? স্যার বলছি প্রোটিন। খাবারের মধ্যে হলে তো প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড।
হ্যাঁ, ফ্যাট তার এগুলো আগে তো তুমি আমাকে বলো তুমি সকালে কি খেলে আজকে? চা বিস্কিট আর কিছু খাইনি। দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড। সকালের চা বিস্কিট এটা এটা একটা কোনো তোমরা এত ইয়াং, এটা আবার একটা কোনো খাবার হলো? এটা আমি তো একাই রয়েছি, বাড়িতে কেউ নেই, তো সকালে কি খাবো কি খাবো? একটু মুড়ি সঙ্গে একটু টমেটো, কড়াইশুঁটি ইত্যাদি গাজর টাজর দিয়ে বেশ মেখে খেয়ে নিলাম। হ্যাঁ, তো যাই হোক, এই যে আমরা সবাই খাচ্ছি, ধরো কেউ ডিম খাচ্ছে, হুম, খুব ভালো কথা। হ্যাঁ, তো কি খেলে তো তোমার আলটিমেটলি শরীরে কি ঢুকছে? ধরো কেউ বললো আমি সকালে ভাত খেয়েছি, ভাত খেয়েছি, খুব ভালো, সকালবেলা ভাত খেয়েছো, তো ভাত যে খেলে সকালে কি ঢুকলো শরীরে? কার্বোহাইড্রেট। 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 আর যে ডিম খেলে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেলে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ একটু মাখন দিয়ে ভাত পুরো খেলে, কার্বোহাইড্রেট। আচ্ছা, কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এবং প্রোটিন। হ্যাঁ, কার্বোহাইড্রেট এবং প্রোটিন। আর প্রোটিন। এই যে একজন মেয়ে বললো যে সে চা বিস্কিট খেয়েছে, তাহলে সে কি খেলো? ওরও কার্বোহাইড্রেট। ওরও কার্বোহাইড্রেট। এইবারে আমি বলি, তুমি যে কোনো খাবার খাও, ধরো আমি খেলাম গিয়ে হচ্ছে মুড়ি সঙ্গে একটু টমেটো শসা কড়াইশুঁটি ইত্যাদি দিয়ে মেখে একটু তেল দিয়ে খেয়ে নিলাম। এই যে খাবারটা খাচ্ছি না, তুমি যে কোনো খাবার খাও, সেই খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, নিউক্লিক অ্যাসিড, মিনারেল সব ঢুকছে। বলবে যে স্যার কি বলছেন, নিউক্লিক অ্যাসিড? আর তুমি যে ভাতটা খাচ্ছ সেটা তো একটা কোষ, তো তার মধ্যে ডিএনএ নেই, আরএনএ নেই? আছে তো। নিউক্লিক অ্যাসিড খাচ্ছ তো। সেল মেমব্রেন নেই, আছে তো। তাহলে লিপিড খাচ্ছ তো, আমরা তো জানি যে আমাদের যে কোষ পর্দা সেটি লিপিড দিয়ে তৈরি হয়, ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে ফ্যাট খাচ্ছ তো। হ্যাঁ, তার মধ্যে অবভিয়াসলি গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদি সব আছে। তাহলে কার্বোহাইড্রেট খাচ্ছ তো, স্টার্চ, সেলুলোজ সবকিছু আছে, খাচ্ছ তো। ঠিক আছে, সো হোয়াট এভার ইউ আর ইটিং অল ফর্মস অফ ম্যাক্রোমলিকিউল, কম বেশি থাকে, কম বেশি থাকে। ভাতে প্রচুর কার্বোহাইড্রেট আছে, সামান্য মাত্রায় প্রোটিন আছে। ঠিক আছে, আবার তুমি যদি ডিম খাও, ডিমে প্রচুর প্রোটিন আছে, ফ্যাট আছে, ডিম কমপ্লিট ফুড, ভিটামিন ইত্যাদি প্রচুর আছে। দুধ খাও, দুধে ফ্যাট আছে, প্রোটিন আছে প্রচুর। ঠিক আছে, কিছু কার্বোহাইড্রেটস আছে। তো এইরকম কম বেশি মাত্রায় থাকে। আবার যদি তুমি ফ্রুট খাও, হ্যাঁ, ধরো তুমি একটু কলা, কমলা ইত্যাদি খাচ্ছ, তাতে ভিটামিন প্রচুর মাত্রায় আছে, কার্বোহাইড্রেটও আছে, কিন্তু ফ্যাট ট্যাট ইত্যাদি এগুলো প্রায় নেই বা অত্যন্ত কম মাত্রায় আছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা বুঝতে হবে, আমরা যাই খাবারই খাই। জাস্ট আ মিনিট, আমার একটু মার ফোন এসছে। হ্যালো, হ্যাঁ, ওখানে সব ঠিক আছে? হ্যাঁ, দাদাটা এসে গেছে। কি কি ব্যাপারে? ও এখানে, ওই দীঘা থেকে। আমি এখন ক্লাস নিচ্ছি, আমি পরে কথা বলছি। হুম হুম। হ্যালো, সরি, না, যেটা ব্যাপার হচ্ছে তো খুব ভালো কথা। তাহলে আমরা যখনই কিছু খাচ্ছি, আমরা কিন্তু সব ধরনের নিউট্রিয়েন্ট বা ম্যাক্রোমলিকিউল খাচ্ছি। হুম, এইটা কিন্তু একটু আমাদেরকে মাথায় বা মস্তিষ্কে রাখতে হবে, যে আমরা ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল সবকিছু খাচ্ছি। কম বেশি থাকতে পারে, কোনো খাবারে কোনোটা বেশি আছে, কোনো খাবারে কোনোটা কম আছে। ভেরি গুড। তাহলে আমরা এনার্জিটা, এটা তো খেলাম, এবার আমরা এনার্জিটা কোত্থেকে পাচ্ছি? কে বলবে আমায়? স্যার এটিপি থেকে। এটিপি থেকে পাচ্ছি। ঠিক আছে, তো এটিপি থেকে এনার্জি পাচ্ছি, কিন্তু এই যে খাবারটা খেলাম আমরা তো এটিপি খাইনি, তাহলে এটিপিটা কোথা থেকে এলো? মাইটোকন্ড্রিয়া থেকে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া থেকে এলো, কিন্তু তুমি তো ধরো খেলে গিয়ে হচ্ছে সকালবেলায় ডিম, এটিপি তো খাওনি, ডিমে তো এটিপি ছিল না, তাহলে এটিপিটা কিভাবে তৈরি হলো? স্যার ওই আমরা যে খাবারটা খেলাম সেটা ভাঙবে, মানে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে কোষীয় শ্বসনের মাধ্যমে ভাঙবে, ভেঙে ইউজেবল এনার্জি এটিপি রূপে পরিণত হবে, তারপর সেটা আমরা মানে সেখান থেকে এনার্জিটা পাবো।
হ্যাঁ, ভেরি গুড। তার মানে ওই যে ও যেটা বললো যে আমাদের কোষে প্রথমে সাইটোপ্লাজমে যাবে, সাইটোপ্লাজমে গিয়ে গ্লাইকোলাইসিস হবে, নিয়ে গ্লুকোজটা, এই যে একটু কার্সারটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, এই গ্লুকোজটা আলটিমেটলি পাইরুভেটে কনভার্ট হবে। কোথায় হবে? এটা কিন্তু সাইটোপ্লাজমে হচ্ছে। তারপরে সাইট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল, এটা মাইটোকন্ড্রিয়ায় হচ্ছে। মাইটোকন্ড্রিয়ায় এরকম ভাবে ক্রেব সাইকেল হচ্ছে এবং ফাইনালি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হয়ে এটিপি তৈরি হচ্ছে। গুড, আমরা এই ডিটেলসে এখন যাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে যে এটিপি কেন দরকার হলো? এত কিছু করে, রেসপিরেশন করে এটিপি তৈরি করাটা কেন প্রয়োজন হলো? তুমি তো গ্লুকোজ খেয়েছিলে। এই মিউট করো, কেউ একটা অডিও অন করে রেখেছো। হ্যাঁ, তো এটিপি কেন প্রয়োজন? এটিপি কেন দরকার হলো? ওকে, তুমি তো গ্লুকোজ, ধরো তুমি খেলে, ভাত খেলে, তাতে ভাতে প্রচুর গ্লুকোজ আছে বা স্টার্চ আছে যেটা গ্লুকোজে ভেঙে যাচ্ছে। তো কি সমস্যা হচ্ছিল? গ্লুকোজটা থেকে এনার্জি তো গ্লুকোজেও ছিল। হ্যাঁ, মানে এনার্জি যদি কমে যায় তাহলে তো আমরা গ্লুকন ডি খাই, আমরা তো এটিপি ডি খাই না। তাহলে আলটিমেটলি এটিপিটা তৈরি হওয়ার কি প্রয়োজন হলো? স্যার আমাদের এটিপি হচ্ছে ইউজেবল এনার্জি, মানে অনেকটা টাকার মতো। আমরা যাই করি আমাদের আলটিমেটলি টাকাটা দরকার। টাকাটা ইউজেবল এনার্জি, সমস্ত এনার্জি মানে ওটাকেই মানে ওটা দিয়েই আমরা বাকিগুলোকে কিনতে পারবো বা কিছু। তো সেরকম সেলের মধ্যে কাজ করার জন্য ইউজেবল এনার্জি যেটা দরকার, মানে সেল যেটাকে ইউজ করতে পারবে সেটা হচ্ছে এটিপি। তো তোমার সমস্ত নাম কি? যাই আমরা খাই না কেন। শিল্পা মন্ডল। ভেরি গুড। আমার ক্লাস করেছো আগে বা শুনেছো কোথাও? না স্যার, আগে তো শোনা হয়নি, আমি এটা প্রথম করছি। আচ্ছা আচ্ছা, একদম পারফেক্ট আনসার। দিস ইজ দ্য পারফেক্ট আনসার। আর শিল্পা, ইউ টেল মি সামথিং। ধরো তোমাকে যদি আমি একটা, এটিপি ইজ আ এনার্জি রিচ মলিকিউল, আমরা সবাই জানি। তো তোমাকে যদি হ্যাঁ আমি স্যার। একটা গ্লুকোজ তোমার অনার্স আছে কিছুতে? হ্যাঁ, আমার জুলজিতে অনার্স আছে। ভেরি গুড। তোমাকে যদি আমি একটা গ্লুকোজ মলিকিউল দিই আর একটা এটিপি দিই, তুমি বলতে পারবে কোনটার এনার্জি বেশি হবে? একটা গ্লুকোজ মলিকিউলের এনার্জি বেশি হবে। বেশি হবে, কারেক্ট। আর এই যে, কারণ হচ্ছে গ্লুকোজকে ভেঙে অনেকগুলো এটিপি পাওয়া যায়। ওকে, ভেরি গুড। আমাকে একটা জিনিস বলো, এই যে এনার্জি, আমি বলছি একটা মলিকিউলের এনার্জি, তা একটা মলিকিউলের এনার্জি কোথায় স্টোরড রয়েছে? মলিকুলার এনার্জি গুলো অ্যাকচুয়ালি মলিকুলের মধ্যে স্টোর আছে। মলিকুলের মধ্যে বিভিন্ন রকম বন্ডস থাকে যেটা ওই ভেরি মলিকুলটাকে তৈরি গুড, করতে সাহায্য করে। ভেরি গুড, তো সেই ভেরি বন্ড গুড। গুলোকে ভাঙা বা তৈরি করার মাধ্যমে আমরা ওই এনার্জি গুলোকে ওর মধ্যে থেকে বের করে আনতে পারি। ভেরি গুড, এক্স্যাক্টলি। তাহলে একটা মলিকিউলের মধ্যে এই যে ডিফারেন্ট, দেখো আওয়াজ কেন হচ্ছে? এই মিউট করো, মিউট করো। কার কি মৌলিক নামে কি অন করে রেখে দিয়েছে? উফ, যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে একটা মলিকিউলে যে বন্ডস আছে, সেই বন্ডস এর মধ্যে এনার্জি স্টোর থাকে। আর এটিপি হচ্ছে, দ্যাট ইজ দ্য এনার্জি কারেন্সি অফ দ্য সেল। তার মানে কিন্তু এইটা নয় যে তুমি যে গ্লুকোজটা পাচ্ছ খাবার খেয়ে, বা তুমি যে ফ্যাটি অ্যাসিড পাচ্ছ খাবার খেয়ে, সেইগুলো এনার্জি রিচ নয়, সেগুলো এটিপির থেকে তাতে অনেক বেশি এনার্জি আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওয়াই ডু ইউ নিড এনার্জি? তোমার সেলে, কোষের মধ্যে যে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটছে, the biochemical reactions that is happening within your cell, so in order to supplement that you need energy. In order to carry on with your physiological processes you need energy, তাই তো? তাই জন্য এনার্জি দরকার। তো এইবার একটা উদাহরণ ভাবো, যে ধরো তুমি সকালবেলা বাড়ি থেকে বেরোলে, বেরিয়ে তোমার এমনিতে অনেক সম্পত্তি আছে, তোমার গাড়ি আছে, তোমার বাড়ি আছে, তোমার জমি আছে, তোমার লকারে বাড়িতে অনেক সোনার গয়না রাখা আছে, 1 বিঘে জমি আছে, সবকিছু।
এইবারে তুমি গেলে পাঁঠার মাংসের দোকানে গিয়ে পাঁঠার মাংস কিনলে, নিয়ে পাঁঠার মাংসওয়ালাকে বললে যে দাদা টাকা তো নেই, আমি আপনাকে আমার জমির 3 ফুট দিয়ে দিচ্ছি। তারপর ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনছো, বলছো আমার জমির 3 ইঞ্চি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবজিওয়ালার কাছে যাচ্ছ, গিয়ে বলছো যে আমার গাড়ির সিট কভারটা আপনাকে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমরা পারচেজ করতে পারি না। তার মানে কি গাড়ির মূল্য নেই, বাড়ির মূল্য নেই, জমির মূল্য নেই, সোনার মূল্য নেই, সবকিছুর মূল্য আছে। কিন্তু আমরা যখন কোনো জিনিস ক্রয় বা বিক্রয় করে থাকি, সেটা কিন্তু টাকার মাধ্যমে করে থাকি। তোমাকে পাঁঠার মাংসের দোকানেও টাকা দিতে হবে, সবজিওয়ালাকেও টাকা দিতে হবে, ওষুধের দোকানেও টাকা দিতে হবে, আবার খাতা বই কিনছো, নিউজ পেপার কিনছো, তাকেও টাকা দিতে হবে। তাহলে তোমার কাছে যদি টাকা না থাকে, তুমি কি করবে না, তুমি জমির একটা পোর্শন বিক্রি করে দিলে, দিয়ে সেখান থেকে টাকা নিলে, বা কোনো সোনার গয়না বিক্রি করে দিলে, দিয়ে সেখান থেকে টাকা নিলে। এইটা হচ্ছে গিয়ে কনসেপ্টটা। দিস ইজ দ্য কনসেপ্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সো ইট ইজ জাস্ট লাইক, মেয়েটি যেরকম বললো শিল্পা, ইটস জাস্ট লাইক মানি। দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড দ্য এনার্জি কারেন্সি অফ দ্য সেল। ওই এটিপি কিন্তু বিভিন্ন যে বায়োকেমিক্যাল রিয়াকশনস এবং ফিজিওলজিক্যাল প্রসেসেস আছে তাতে পার্টিসিপেট করতে পারে, and it can meet the energy demands of those physiological processes. Okay, that's why it's called the energy currency of the cell. Very nice. স্যার এটা আরেকবার বলুন, আমি শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। শোনো, তুমি যেটা শুনতে পারবে না সেটা সব রেকর্ডেড হচ্ছে, রেকর্ডিং এ তুমি সব শুনতে পেয়ে যাবে। ওকে, শুনতে না পেলে চিন্তার কিচ্ছু নেই, রেকর্ডিং এ শুনতে পাবে, বাট ট্রাই টু মেক ইউর ইন্টারনেট কানেকশন গুড, কারণ এখন আমাদের অনেকদিন তো এইভাবেই ক্লাস নিতে হবে, ইন্টারনেট কানেকশন ভালো রাখতে হবে আমাদেরকে একটু, সেটা একটু আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ একটু মিউট ঠিক আছে। করো। হ্যাঁ, নেক্সট আমার যেটা আমার এখানে প্রশ্ন, যে তাহলে এনার্জি আমরা কিসের থেকে পাচ্ছি? ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ দ্য সোর্স অফ আওয়ার এনার্জি? এনিওয়ান? খাবার থেকে তো পাচ্ছি, খাবারের কোন কম্পোনেন্ট থেকে পাচ্ছি? কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট থেকে। আচ্ছা, তাহলে আমরা যে কার্বোহাইড্রেট থেকে যদি আমরা এনার্জি পাই, আমার এখানে দুটো প্রশ্ন। সেটা হচ্ছে, কারোর যদি খুব এনার্জি কমে যায়, ধরো অসুখ বিসুখ কিছু করলো, একেবারে ক্লান্ত, এনার্জি নেই, সেক্ষেত্রে ডাক্তার কেন বলে যে বেশি করে ভিটামিন খাও, প্রোটিন খাও বেশি করে? কার্বোহাইড্রেট খেতে তো বলে না, বলে বেশি করে আলু খাও। তো ধরো খুব কারোর, ধরো ভগবান না করুন, মানে করলেও কিছু না, কারণ এখন করোনাটা কোনো ব্যাপারই না, ধরো কারোর করোনা হয়েছে, তো তাকে ডাক্তার কিন্তু বলবে যে ওইগুলো ভিটামিন, মাল্টি ভিটামিন প্রেসক্রাইব করে, বলে না তো আলু খাও। ওকে, 10 more minutes left, no problem, this is our first class. So এরকম তো বলে না যে আলু খাও, প্রচুর পরিমাণে আলু খাও, that will help. No. Why? What is the reason for that? If carbohydrate is the source of energy, তাহলে আমাদের যখন এনার্জি লেভেল বডিতে কমে যায়, তখন কেন প্রোটিন, ভিটামিন ইত্যাদি প্রেসক্রাইব করে ডাক্তাররা? দিস ইজ মাই কোয়েশ্চেন, এনি ওয়ান অফ ইউ? আর দ্বিতীয় হচ্ছে যে যদি কার্বোহাইড্রেট না থাকে, তখন কি আমি আর এনার্জির অন্য কোনো সোর্স আছে? স্যার সেকেন্ড স্যার কোশ্চেনটা কার্বোহাইড্রেট আনসার দিচ্ছি। ছাড়াও তো মানে কার্বোহাইড্রেট ফ্যাট থেকে তৈরি হতে পারে, প্রোটিন Fat বা থেকে। ফ্যাট, হ্যাঁ প্রোটিন সব লাস্ট। স্যার মেইনলি গ্লুকোজ। আচ্ছা, প্রোটিন সবার লাস্ট, এই কথাটার মানে কি? এইটা আমাকে যদি তুমি একটু এক্সপ্লেন করো। দিস ইজ আ ভেরি ভেরি গুড আচ্ছা স্যার, স্টেটমেন্ট। বলছি কি প্রোটিন তো স্যার আমাদের পেশি বা সমস্ত যে ওইগুলো তৈরিতে প্রোটিনের হচ্ছে মুখ্য ভূমিকা। যদি প্রোটিনটাই ভেঙে আমরা এনার্জি তৈরিতে ব্যবহার করি, তাহলে তো শরীরটাই ভেঙে যাবে, তাই প্রোটিন সব লাস্টে ইউজ হয়। তাহলে প্রথম কি ইউজ হবে? প্রথমে স্যার কার্বোহাইড্রেট ইউজ করবে, তারপরে ফ্যাট। হ্যাঁ, তারপরে ফ্যাট, তারপরে প্রোটিন। এক্স্যাক্টলি। সব লাস্টে। তাহলে আমাদের যদি আমরা প্রেফারেবল সোর্স অফ এনার্জি দেখতে যাই, তাহলে আমাদের কিন্তু সব থেকে বেশি এনার্জি সোর্স হচ্ছে গিয়ে মানে সব থেকে প্রেফারেবল সোর্স অফ এনার্জি ফর আওয়ার সেল ইজ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট সব শেষ হয়ে গেল,
তারপরে আমাদের সেল শুরু করবে গিয়ে হচ্ছে ফ্যাট ইউটিলাইজ করা। পুরো ফ্যাট শেষ হয়ে গেল, তারপর আমাদের সেল শুরু করবে গিয়ে হচ্ছে প্রোটিন ইউটিলাইজ করা। কিন্তু এখানে একটা খুব বড় প্রশ্ন আছে। সো দিস ইজ দ্য পাথওয়ে অফ সেলুলার রেসপিরেশন। গ্লাইকোলাইসিস হলো, পাইরুভেট তৈরি হলো সাইটোপ্লাজমে, সেটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে গেল, গিয়ে ক্রেবস সাইকেলের সাহায্যে, হ্যাঁ, সেখান থেকে তোমার NADH FADH2 তৈরি হলো, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটা মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে আছে, এগুলো সব আমি বলবো, সেটার সাহায্যে আর কি এটিপি তৈরি করলো। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এখানে প্রোটিন বা ফ্যাট ঢুকবে কি করে? এই যে পুরো পাথওয়েটা আছে, এখানে তো কোথাও প্রোটিন বা ফ্যাটের ঢোকার জায়গা এখানে আপাতত দেখা যাচ্ছে না। দিস ইজ আ কোয়েশ্চেন। স্যার অনেক সময় একটা প্রসেস আছে যেটা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস, যেটাতে হ্যাঁ। হচ্ছে অন্য মলিকিউল যেগুলো সেগুলো গ্লুকোজে ট্রান্সফার হয়ে তারপর সেটাকে মানে ভাঙার প্রসেস। তো যখন ওই শরীরে কার্বোহাইড্রেটের ঘাটতি দেখা এটা যায় কি তখন অন্যান্য মলিকিউল যেমন হচ্ছে প্রোটিন বা ফ্যাট থেকে তখন কিন্তু এটা হয়। এটা কি শিল্পা বললে? হ্যাঁ শিল্পা বলো। শোনো, একটা কথা বলি। কথাটা হচ্ছে তুমি যেটা বললে ভালো, খুবই ভালো বলেছো, তবে পুরো কারেক্ট না। কথাটা হচ্ছে যখন কার্বোহাইড্রেটের ঘাটতি দেখা যায়, প্রথম হচ্ছে ফ্যাটটা স্টেপ ইন করে, এবং ফ্যাটটা যে পদ্ধতিতে এর মধ্যে ঢোকে সেটাকে বলে বিটা অক্সিডেশন। তুমি সোনার কেল্লা পড়েছো বা দেখেছো সত্যজিৎ রায়? হ্যাঁ স্যার দেখেছি, পড়েওছি। পড়েছো তো? ওইখানে লালমোহন বাবুকে ফেলুদা বলছে না যে উটের জল কিভাবে তৈরি হয়। উটের যে কুচটা আছে সেখানে ফ্যাট থাকে প্রচুর, সেটার যখন অক্সিডেশন হয় তখন ওয়াটার তৈরি হয়। ওকে, and the fat gets degraded as the source of energy. So first যেটা হচ্ছে সেটা হচ্ছে বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশনের সাহায্যে কিন্তু ফ্যাট এই পাথওয়েতে ঢুকতে পারে। কিভাবে আমি বলবো। গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস হচ্ছে একদম লাস্ট। সেখানে এই যে অন্য মলিকিউল বললে, দ্যাট মলিকিউল হ্যাজ টু বি আ নন কার্বোহাইড্রেট সোর্স। ঠিক আছে, যখন কোনো নন কার্বোহাইড্রেট সোর্সের থেকে গ্লুকোজ তৈরি হয়, উই কল দিস নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। এগুলো সবই আছে সাবসিকুয়েন্ট স্লাইডে, আমি একটু তোমাদের দেখিয়েও দিই। সো এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা বিটা অক্সিডেশন, এটা হচ্ছে ও যে গ্লুকোনিওজেনেসিস বলছিল ইত্যাদি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমরা সব ডিটেলসে পড়বো। ব্যাপারটা হচ্ছে যে তখন কিন্তু ইয়েস প্রোটিনের থেকেও তৈরি হতে পারে, বাট দ্য প্রেফারেবল সোর্স অফ ইজ প্রথমে কার্বোহাইড্রেট, তারপরে ফ্যাট, তারপরে প্রোটিন। কিন্তু আমি যদি তোমাদের জিজ্ঞেস করি এনার্জি, ধরো আমি তোমাকে 1 মোল কার্বোহাইড্রেট আর 1 মোল ফ্যাট দিলাম, কারণ প্রোটিনটা একটা অন্য পাথওয়েতে ঢুকছে, সেটাকে আমরা ওইভাবে কম্পেয়ার করতে পারবো না। তাহলে 1 মোল কার্বোহাইড্রেট এবং 1 মোল ফ্যাটের মধ্যে তোমার কি মনে হয় কোনটা বেশি এনার্জি তৈরি করবে? ফ্যাট। এনিওয়ান এলস? আর কারোর কোনো অপশন? শিল্পা, তোমার কি মনে হয় কোনটা বেশি এনার্জি তৈরি করবে আর কেন? হ্যাঁ, কার্বোহাইড্রেট মনে হয়। না, ফ্যাট। অবভিয়াসলি ফ্যাট বেশি এনার্জি তৈরি করবে। কেন বলো তো? বলতে পারবে? তুমি কিন্তু উত্তরটা দিয়েছিলে প্রথমে। এনার্জি গুলো কোথায় স্টোর থাকে একটা মলিকিউলে? ও তো মলিকিউলের মধ্যে বন্ড গুলোতে স্টোর থাকে। তাহলে ভাবো একটা কার্বোহাইড্রেটে কতগুলো হাই এনার্জি বন্ডস আর কার্বন হাইড্রোজেন বন্ডস, কার্বন কার্বন বন্ডস। তাহলে ভাবো একটা কার্বোহাইড্রেট মলিকিউলে ইন জেনারেল কটা কার্বন হাইড্রোজেন বন্ড আছে, আর একটা ফ্যাট মলিকিউলে কটা কার্বন হাইড্রোজেন বন্ড আছে। খুব সোজা। তাহলে তুমি যদি 10টা কার্বোহাইড্রেট মলিকিউল দাও, তাহলে যে কটা বন্ড আছে 10টা ফ্যাট মলিকিউল দিলে অন্তত তার দুগুণ বন্ড আছে। তো অবভিয়াসলি অনেক বেশি এনার্জি ওর মধ্যে স্টোর থাকবে। দিস ইজ দ্য রিজন। ফ্যাট খেলে যে বেশি এনার্জি, মানে ফ্যাটের থেকে যে বেশি এনার্জি পাওয়া যায়, এইটা কিন্তু কারণ এটাই, আর কিছু না। কারণ ফ্যাটের মধ্যে প্রচুর কার্বন হাইড্রোজেন বন্ডস আছে, বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাটস এর মধ্যে, এবং আনস্যাচুরেটেড এর মধ্যেও আছে। সো উই গেট আ লট অফ এনার্জি। ওকে, এগুলো আমরা অনেক ডিটেলসে আস্তে আস্তে বুঝবো।
বাট তাহলে আমার আরেকটা জিনিস, আমার এখনো অনেক কিছু কনফিউশন থেকে যাচ্ছে, যেটা তোমরাই ক্লিয়ার করতে পারবে, যে কার্বোহাইড্রেট তাহলে মানে এটা কি সম্ভব যে সত্যি সত্যি আমি যদি উপোস করি বা ব্রেকফাস্টে চা বিস্কুট খাই তাহলে আমি রোগা হয়ে যাব? এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন, যেটা সত্যি সত্যি সম্ভব কিনা। আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে ফ্যাট, ঠিক আছে, এই ফ্যাটটা আমাদের স্কিনের তলায় জমে, তাহলে আমরা মোটা হই, ঠিক আছে, হচ্ছে তো? কারোর কোনো ডাউট? শিল্পা? হ্যাঁ স্যার, ফ্যাট গুলো তো ওই ত্বকের নিচেই জমে। হ্যাঁ, অ্যাডিপোজ টিস্যুতে জমে আমরা মোটা হচ্ছি, ফাইন। হ্যাঁ, তাহলে প্রচুর রসগোল্লা, গুড়ের রসগোল্লা খেয়ে তুমি কিভাবে মোটা হবে? বিকজ গুড়ের রসগোল্লা সেটা তো মেইনলি কার্বোহাইড্রেট, তাতে প্রচুর পরিমাণে গুড় আছে, চিনি আছে, মানে মল্টোজ আছে, সুক্রোজ আছে ইত্যাদি। তাহলে প্রচুর গুড়ের রসগোল্লা খেয়ে বা প্রচুর মিষ্টি খেয়ে মানুষ কিভাবে মোটা হচ্ছে? ওটা তো স্যার এটা বলবো? কার্বোহাইড্রেট। হ্যাঁ বলো, অবশ্যই। গুড়ের রসগোল্লা আমরা যদি খুব বেশি পরিমাণে খেয়ে নিই তাহলে কি হবে, আমাদের শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব বেড়ে যাবে, হ্যাঁ ঠিক আছে প্রথমে। আর তারপরে এবার হবে কি, আমাদের শরীরে যতটা মানে পরিমাণ কার্বোহাইড্রেট দরকার হ্যাঁ ততটারও অনেক বেশি পরিমাণ আমাদের শরীরে থেকে যাবে, তখন ওই হ্যাঁ এক্সট্রা যে কার্বোহাইড্রেট গুলোকে ওগুলো শরীর অ্যাজ এ মানে কি বলবো সোর্স অফ এনার্জি হিসেবে সঞ্চয় করে রেখে দেবে। এবার এই কিন্তু সঞ্চয় করার সময় সেই ওটা সঞ্চয় করে তো ওটাকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করলো তোমার লিভার বা মাসেলে, তাই তো? হ্যাঁ তো গ্লাইকোজেন তো কোনো ফ্যাট নয়, গ্লাইকোজেন তো কার্বোহাইড্রেট। গ্লাইকোজেন তো আর তোমার অ্যাডিপোজ টিস্যুতে গিয়ে ডিপোজিট হচ্ছে না, ঠিক বলছি তো? গ্লাইকোজেন তো কোনো ফ্যাট নয়, গ্লাইকোজেন কার্বোহাইড্রেট। গ্লাইকোজেন গিয়ে অ্যাডিপোজ টিস্যুতে ডিপোজিট হচ্ছে না, তাহলে আমরা আর মিষ্টি খেয়ে মোটা কি করে হই? সবাই তো বলে বাবা এত মিষ্টি খায় মোটা হবে না। যাই হোক, আমাদেরকে তো বাড়িতে এটাই বোঝায় মিষ্টি তাহলে খাস না। অনেক অনেক কিছু বোঝার আছে, যেটা আমরা আবার নেক্সট ক্লাসে বুঝবো, কারণ এখন আর 1 মিনিট মতো সময় বাকি আছে। তাহলে নেক্সট ক্লাসটা আমরা পরশুদিন, মানে আজকে বুধবার তো, শুক্রবার 10টার থেকে রাখি, ঠিক আছে? আমি সেটা কবে? গ্রুপেও শুক্রবার 10টার থেকে। 10টা? হ্যাঁ শুক্র 10টার আগে কোন স্যার? 9টা থেকে করুন। না 9টার না না থেকে। স্যার, আরে হিমাদ্রি স্যারের ক্লাস হয়। তোমরা সবাই ডিসাইড করে আমাকে একটা টাইম জানিয়ে দিও শুক্রবার দিন, ওকে? সো উই উইল কন্টিনিউ উইথ দিস। আরো অনেক মজার মজার প্রশ্ন আছে, সেগুলো সব মিলে আমরা করব, কোনো অসুবিধা নেই। তোমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী, একটা কনভিনিয়েন্স অনুযায়ী আমাকে একটা টাইম জানিয়ে দিও। 11 ঠিক হবে না? হুম